ছুটছিল আহমাদ মুসা পূর্ববর্তী প্রশস্ত করিডোর ধরে। তার পেছনে বুমেদিন বিল্লাহ। দুজনের হাতে দুটি ডেডলি কার্বাইন উদ্যত অবস্থায়। ভালো করে লক্ষ্য করলে দেখা যেত দুটো কার্বাইনের নল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তাদের পেছনে করিডোরের এক চৌমাথার উপর পড়ে আছে 7-7টি লাশ। ওরা ছুটে এসেছিল উত্তর ও দক্ষিণের করিডোরটার দিক থেকে আহমাদ মুসাকে বাধা দেওয়ার জন্যে। বন্দিখানার ভেতরে প্রহরীদের সাথে যে সংঘর্ষ হয় তার গুলির শব্দ তারা পেয়েছিল। আহমাদ মুসার বন্দিখানা থেকে বেরোতে চেয়েছিল নিঃশব্দে, কিন্তু তা পারেনি। আবার গেটেও যে কোনো অ্যালার্ম ছিল গোপনে, তা আহমাদ মুসার একবারও ভাবেনি। এই অ্যালার্ম পেয়ে দুপাশ থেকে বাড়তি প্রহরীরা ছুটে এসেছিল গেটের দিকে। এসবের ফলে হাইম হাইকেলকে খোঁজার জন্যে আহমাদ মুসার বন্দিখানায় যে কাজটা নিঃশব্দে সারতে চেয়েছিল তা আর হয়নি। তাদেরকে বন্দিখানা থেকে 6টি লাশ মারিয়ে বেরিয়ে আসতে হয়। সব আটঘাট বেঁধে তাদের বন্দি করে রাখলেও তাতে একটা বড় ফসকা গিরা ছিল। তাদেরকে ক্লোরোফর্ম করা হয়েছিল, তারা সবাই ঠিকই, কিন্তু আহমাদ মুসা ও বুমেদিন বিল্লাহ তাদের নিঃশ্বাস বন্ধ করে রাখায় ক্লোরোফর্ম তাদের উপর কাজ করেনি। তারা সংজ্ঞা হারাবার ভান করে ওদের বোকা বানাতে পেরেছিল। ওরা আহমাদ মুসাদের পিছমোড়া করে বেঁধে দরজা বন্ধ করে যেতে আহমাদ মুসা চোখ খুলে, বুমেদিন বিল্লাহ। গেট আগলাবার ও বন্দীদের উপর নজর রাখার জন্য দুজন প্রহরী রাখা, তাদের কড়া নির্দেশ দেওয়ার বিষয়টাও তারা শুনে নেয়। চোখ খুলে মেঝের উপর উঠে বসে তারা, পিছমোড়া করে বাঁধা হাতের বাঁধন পরখ করার চেষ্টা করে। বিল্লাহ, ওরা বিশেষ ধরনের রাবার রোপ দিয়ে বেঁধেছে, সম্ভবত এটা কোনোভাবেই কাটা যাবে না। বুমেদিন বিল্লাহ উঠে বসেছিল, বলে, রাবারের বাঁধন খোলাও কঠিন ভাইয়া। আহমাদ মুসার চোখ বন্ধ করে একটু ভাবে, বলল, তবে বিল্লাহ, রাবার দড়িতে যদি ইলাস্টিসিটি থাকে তাহলে কিন্তু একটা পথ বের করা যায়। বাঁধনটা যেভাবে হাতকে কামড়ে ধরেছে তাতে রাবার দড়িতে ইলাস্টিসিটি আছে বলেই মনে হয়। তোমারটা কেমন বিল্লাহ? ঠিক ভাইয়া, বাঁধনটা হাতে যেন ক্রমশ চেপে বসেছে, বলেছিল বুমেদিন বিল্লাহ। খুশি হয় আহমাদ মুসা। ঘর ছিল তখন ঘুটঘুটে অন্ধকার। আহমাদ মুসা বুমেদিন বিল্লার দিকে ঘুরে বসে বলে, আমি একটু চেষ্টা করি, দেখি তোমার বাঁধন কি বলে। কাজটা খুবই কঠিন ভাইয়া। পিছমড়া করে বাঁধা হাত খুব একটা শক্তি খাটাতে পারবে না, কিন্তু বাঁধন দারুণ শক্ত বোঝাই যাচ্ছে, বলল বুমেদিন বিল্লাহ। তা ঠিক, বাঁধনটা খুবই শক্ত, কিন্তু বাঁধনের একটা সিঙ্গেল তারকে তুমি যদি আলগা করতে পারো তাহলে কিন্তু কাজ খুব সহজ হয়ে যাবে, আহমাদ মুসা বলল। কথা শেষ করে আহমাদ মুসা বুমেদিন বিল্লাহকে আবার বলে, তোমার হাত এদিকে দাও। আহমাদ মুসা তার দিকে পেছন ফিরে। আহমাদ মুসা হাতের আঙ্গুল দিয়ে বুমেদিন বিল্লাহর হাতের বাঁধন পরীক্ষা করে। অত্যন্ত শক্ত বাঁধন। রাবার ইলাস্টিক হওয়ার কারণে বাঁধন আরো কামড়ে ধরেছে হাত দুটোকে। আহমাদ মুসা অনেক চেষ্টার পর চিমটি দিয়ে ধরে একটা তারকে আলগা করে তাতে আঙ্গুল ঢোকাতে পারল। এ সময় বাইরে থেকে একজনের কণ্ঠ শোনা যায়। সে বলছিল, এরা সংজ্ঞা হারায়নি, সাবধান, ঘরগুলো ওদের ঘুমিয়ে রাখতে হবে। কথাটা কানে যেতে আহমাদ মুসা বুঝে পেলে সব। নিশ্চয় এ ঘরে সাউন্ড মনিটর যন্ত্র আছে, এমনকি টিভি ক্যামেরাও থাকতে পারে। তারা ওইভাবে কথা বলে ভুল করেছে। ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গে আহমাদ মুসা বুমেদিন বিল্লাহর হাতের বাঁধনে ঢোকানো আঙ্গুলটা বড়শির মতো বাঁকা করে হাত দিয়ে জোরে টান দেবার উপায় না খুঁজে পেয়ে ঝাঁপিয়ে পড়েছিল সামনের দিকে। আছড়ে পড়ে আহমাদ মুসা মেঝের উপর। মুখ খুলে যায় বিল্লাহর হাতের বাঁধনের। বুমেদিন বিল্লাহ দ্রুত বাঁধন থেকে মুক্ত হয়ে এগিয়ে যায় আহমাদ মুসার দিকে। তাড়াতাড়ি বিল্লাহ, ওরা দরজা খুলছে। বুমেদিন বিল্লাহ অন্ধকারে আহমাদ মুসার হাত খুঁজে নেই। পরীক্ষা করে দেখে হাতে কামড়ে বসে আছে শক্ত বাঁধন। অন্ধকারে হাতের বাঁধন হাতড়ে একটা তার খুঁজে নিয়ে তা বিচ্ছিন্ন করার মতো অত সময় নেই, কিন্তু হঠাৎ পেয়ে গেল গিরার মুখ। গিরার বাইরে 2 তারের বাড়তি অংশ গিয়েই তার হাতে পড়েছিল। সঙ্গে সঙ্গে বিল্লাহ সে বাড়তি অংশটুকু ডান হাতে ধরে জোরে টান দেয় এবং আলগা হয়ে ওঠে আসা তারের ভেতরে বাম হাতের 4 আঙ্গুল ঢুকিয়ে তারকে টেনে ধরে। সঙ্গে সঙ্গে ডান হাতের 4 আঙ্গুলও বাম হাতের আঙ্গুলের সাথে গিয়ে যোগ হয়।
তারপর রেডি ভাইয়া বলে তীব্র একটা হ্যাচকা টানে ছিঁড়ে ফেলে রাবারের দড়ি। হাতের বাঁধন খুলে গিয়েছিল আহমদ মুসার, কিন্তু পায়ের বাঁধন তখনও বাকি। খুলে যায় এ সময় দরজা, উজ্জ্বল আলোয় ভরে যায় ঘর। হুড়মুড় করে পাশাপাশি দ্রুত হেঁটে দুজন কার্বাইন বাগিয়ে ঢোকে পেছনে। তাদের পেছনে আরও দুজন। তারা কার্বাইন বাগিয়ে পূর্ব থেকে পাহারায় থাকা দুজনের সাথে দরজা আগলে দাঁড়ায়। দরজা খোলার আগে আহমদ মুসা শুয়ে পড়ে, হাত দুটি পিঠের তলায় নিয়ে, যেন বোঝা যায় তার হাত বাঁধাই আছে, আর পা বাঁধা তা সবাই দেখা যাচ্ছিল। কিন্তু বিমূঢ়ভাবে দাঁড়িয়েছিল মঈনুদ্দিন বিল্লাহ, তার হাত পা খোলা। ঘরে ঢুকে একজন চিৎকার করে ওঠে, বাঁধন খুলে ফেলেছে। ঘরে ঢুকে দুজনে মঈনুদ্দিন বিল্লাহর দিকে এগোয়। তারা যাচ্ছিল আহমদ মুসার 5-6 ফুট দূর দিয়ে। আহমদ মুসার দেহটা কাত হয়ে নড়ে ওঠে, যেন সে ওদের ভালো করে দেখতে যাচ্ছে। হঠাৎ আহমদ মুসা দুহাত পিঠের তলা থেকে বেরিয়ে আসে এবং তার দুপা তীরের মতো ছুটে গিয়ে আঘাত করে বিল্লার দিকে অগ্রসর হওয়া লোক দুটো হাঁটুর নিচটাই। হঠাৎ এ আঘাতে চিত হয়ে পড়ে যায়। ওরা আহমদ মুসার পাশেই পড়ে, আর ওদের একজনের কার্বাইন ছিটকে এসে আহমদ মুসার উপর পড়ে। আহমদ মুসা লুফে নেয় কার্বাইনটা, চোখের পলকে ব্যারেল ঘুরিয়ে নেয় দরজায় দাঁড়ানো 4 জনের দিকে। ওরাও কি ঘটছে দেখতে পেয়েছিল। প্রথমটা একটা বিমূঢ় ভাব তাদের মধ্যে সৃষ্টি হয়, কিন্তু আহমদ মুসাকে কার্বাইন তাক করতে দেখে সম্বিত তারা ফিরে পায়, ঘুরে দাঁড়ায়। ঘুরে যায় তাদের স্টেনগানের নল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তাদের স্টেনগানের ব্যারেল ঘুরে আসার আগেই আহমদ মুসার গুলিবৃষ্টির শিকার হয় তারা। দেহগুলো ঢলে পড়ে দরজার উপর। ওদিকে মেঝেই পড়ে যাওয়া দুজনের একজন গড়িয়ে দ্বিতীয় স্টেনগানটার দিকে এগোচ্ছিল, অন্যজন এগোচ্ছিল আহমদ মুসার দিকে। মঈনুদ্দিন বিল্লাহ ছুটে গিয়ে স্টেনগানটা আগে হাত করে নেয় এবং স্টেনগানের ব্যারেল ঘুরিয়েই গুলি করে ওদের দুজনকে। আহমদ মুসাও তার স্টেনগানের ব্যারেল ঘুরিয়ে নিয়েছিল। বিল্লাহ গুলি করে ওদের দুজনকে লক্ষ্য করে। ধন্যবাদ বিল্লাহ, ওয়েল ডান বলে আহমদ মুসা উঠে বসে এবং পায়ের বাঁধন ছেড়ে ফেলে। আহমদ মুসা ও বিল্লাহ দুজনে 2টি রিভলভার এবং আরও 2টি কার্বাইন কুড়িয়ে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। ছুটে তারা করিডোর ধরে। এখন তাদের কাছে এখান থেকে বের হওয়াটাই একমাত্র লক্ষ্য। আহমদ মুসা সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে বিজ্ঞানী হায়েম হাইকেলকে খোঁজা যাবে না। বের হবার জন্যে আহমদ মুসারা এক্সিট সাইন দেখে সামনেই দৌড়াচ্ছে। ছুটতে ছুটতে হঠাৎ এক সময় তার মনে হলো কেউ আর বাধা দিতে আসছে না কেন। বন্দিখানা থেকে বের হবার পর করিডোরের প্রথম মোড়টাতেই শুধু দুপাশ থেকে আসা প্রহরীদের বাধার সম্মুখীন হয়েছে তারা। তারপর থেকে তারা সামনে এগোচ্ছেই, কিন্তু কোনো দিক থেকেই কোনো বাধা আসছে না, প্রতিরোধ আসছে না। করিডোরটা একটা ঘরে প্রবেশ করল। হঠাৎ থমকে দাঁড়ালো আহমদ মুসা, দ্রুত কণ্ঠে বলে উঠল, বিল্লাহ, আমরা নিশ্চিতই ট্র্যাপে পড়ে গেছি। এক্সিট আসলে? আহমদ মুসা কথা শেষ করতে পারল না। মেঝেটা তাদের পায়ের তলা থেকে সরে গেল। পাকা ফলের মতো তারা পতিত হল, গিয়ে আছড়ে পড়ল একটা শক্ত মেঝেতে। শব্দটা ফাঁপা ধরনের। মেঝে শক্ত হলেও আহমদ মুসাদের তেমন একটা লাগেনি। যে উচ্চতা থেকে পড়েছে তা 14-15 ফুটের বেশি হবে না। শক্ত মেঝেটাতে পড়ার সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনি খেল তারা। তার সাথে উঠল শব্দ, ইঞ্জিন স্টার্টের। আহমদ মুসা বুঝল এবং চারদিকে তাকিয়েও দেখল তারা একটা গাড়ির মেঝেতে এসে পড়েছে। তারা পড়ার সময় গাড়িতে ছাদ ছিল না, কিন্তু তারা পড়ার সাথে সাথেই দুপাশ ও পেছন থেকে স্টিলের দেয়াল উঠে এসে ওপরটা ঢেকে দেয়। আমরা একটা গাড়িতে পড়েছি বিল্লাহ, এই গাড়িটাও একটা ফাঁদ, আহমদ মুসা বলল। গাড়িটা তখন তীব্র গতিতে চলতে শুরু করেছে। ঠিক ভাইয়া, গাড়িটাও একটা ট্র্যাপ। আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আরেক বন্দিখানায় নিশ্চয়। গাড়িটার চারদিক পর্যবেক্ষণ করতে লাগলো আহমদ মুসা। দেখল আহমদ মুসা তারা যে ফ্লোরের উপর বসে আছে সেটা অল্প দুলছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা স্প্রিংয়ের উপর রয়েছে। অবাকই হলো, গাড়ির স্প্রিংয়ের উপর থাকাটা স্বাভাবিক, কিন্তু ফ্লোর আলাদাভাবে স্প্রিংয়ের উপর থাকাটা তার কাছে একেবারেই নতুন। কেন? এর কোনো ফাংশন আছে? উপরে যে ঢাকনাটা গাড়ির ছাদে পরিণত হয়েছে তার দুপাশে দুটো হাতল। মাথার উপর হাত বাড়ালে
মাথার উপরে ঢাকনাটা পাওয়া যায়। ভাবল খোলার এটা একটা ম্যানুয়াল ব্যবস্থা হতে পারে। মেঝের উপর আরেক দফা চোখ বোলাতে গিয়ে আহমদ মুসা আরেকটা জিনিস লক্ষ্য করল, মেঝেটা লম্বালম্বি দুভাবে বিভক্ত, মাঝ বরাবর দু অংশের জোড়া। জোড়াটা আলগা মনে হলো তাদের কাছে। জোড়াটা লম্বালম্বির দুপ্রান্ত অস্পষ্ট হলেও ঘর্ষণের দাগ দেখতে পেল আহমদ মুসা। ভ্রু কুঞ্চিত হল তার। স্প্রিংয়ের কারণে উঁচু নিচু হবার ফলে দাগ হয়নি, আরো বড় ধরনের কোনো আঘাতের ফলে এ দাগ সৃষ্টি হতে পারে। কিসে আঘাত? আহমদ মুসা ভাবছিল। কি দেখছেন ভাইয়া, গুরুত্বপূর্ণ কিছু? বোমেদিন বিল্লা বলল। বিল্লা, আমার মনে হচ্ছে গাড়ির উপরের ঢাকনার মতো গাড়ির এই ফ্লোরটা স্থানান্তরযোগ্য, বলল আহমদ মুসা। তার মানে ঢাকনা যেমন সরে গিয়ে আমাদের গ্রহণ করেছে, তেমনি এই ফ্লোরও কি সরে গিয়ে আমাদের ফেলে দেবে? বোমেদিন বিল্লা বলল। বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে আহমদ মুসা তাকালো বিল্লার দিকে। পরক্ষণেই তার চোখে বিস্ময়ের বদলে দেখা দিল এক ঝলক আনন্দ। বলল, তুমি ঠিক বলেছ বিল্লা, তোমাকে ধন্যবাদ। আমি তাৎপর্য খুঁজেই পাচ্ছিলাম না। সত্যিই তুমি যা বলেছ তার বাইরে আর কোনো অর্থ দেখা যাচ্ছে না। একটু থেমে আহমদ মুসা আবার বলে উঠল, ঢাকনা খোলা ছিল আমাদের গ্রহণ করে নিয়ে আসার জন্যে, তাহলে ফ্লোর খুলবে কি আমাদের নামিয়ে দিয়ে চলে যাওয়ার জন্যে? সেটা কি হবে নতুন বন্দিখানা? হাসল আহমদ মুসা। বলল, বিল্লা, তুমি সাংবাদিক থেকে একেবারে গোয়েন্দা বনে যাচ্ছ। আহমদ মুসা বলল। বোমেদিন বিল্লা কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ঝাঁকুনির সাথে সাথে আহমদ মুসা উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াবার সাথে সাথে সে অনুভব করে পায়ের তলার বেঁচে নড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে আহমদ মুসা চিৎকার করে উঠল, বিল্লা, ফ্লোর নেমে যাচ্ছে, সাবধান, গাড়ি ছেড়ো না। বলে আহমদ মুসা এদিক ওদিক তাকিয়ে ডান হাত বাড়িয়ে গাড়ির ছাদের ডান দিকের হাতলটি ধরে ফেলল। বোমেদিন বিল্লা বসেছিল, সাবধান হবার সুযোগ নিতে পারেনি। শেষ মুহূর্তে পড়ে যাওয়ার সময় কোনো অবলম্বন না পেয়ে আহমদ মুসার একটি পা দু হাতে জড়িয়ে ধরল। আহমদ মুসা ডান হাত দিয়ে হাতলের উপর ঝুলে পড়েছিল। বিল্লা ঝুলে পড়ল আহমদ মুসাকে ধরে। ছোট্ট দুটি স্ক্রুতে আটকানো হাতলের পক্ষে দুজনের ভার বহনের শক্তি ছিল না। আহমদ মুসার হাত অনুভব করল হাতল ঢিলা হয়ে যাচ্ছে। আহমদ মুসা চিৎকার করে বিল্লার উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি আমার গা বেয়ে উঠে এসো, বাঁ দিকের হাতলটি ধরো। হাতলটি খসে যাচ্ছে। আহমদ মুসাও বাঁ হাত দিয়ে বাঁ দিকের হাতল ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বিল্লা একবার তাকালো উপর দিকে, তারপর আহমদ মুসাকে ছেড়ে দিল। পড়তে লাগলো সে নিচের দিকে। আহমদ মুসা নিচের দিকে তাকিয়ে বিল্লা বলে চিৎকার করে উঠল। তারপর নিজেও তার হাত ছেড়ে দিল হাতল থেকে। কিন্তু বিল্লা পড়ে যাওয়ার পরক্ষণে গাড়ির ফ্লোর আবার উঠে আসতে শুরু করেছে। উঠে আসা ফ্লোরে আহমদ মুসার দেহ আটকে গেল। আহমদ মুসার মুখ বেদনায় নীল হয়ে উঠেছে। গাড়ির স্টিলের ফ্লোরে একটা মুষ্ঠাঘাত করে বলল, ও আল্লাহ, বিল্লা কোথায় গেল? আহমদ মুসা উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু গাড়িটা আবার ভীষণ বেগে পেছন দিকে যাত্রা শুরু করল। আহমদ মুসা বুঝল গাড়িটা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাচ্ছে। আরও বুঝল গাড়িটা নিশ্চয়ই স্বয়ংক্রিয়ভাবে চলছে, তা না হলে সে পড়ে যায়নি এটা জানার পর গাড়ি এভাবে ফেরত যেত না এবং আবার ফ্লোর নামিয়ে দিয়ে তাকেও ফেরার চেষ্টা করত। উঠে দাঁড়ালো আহমদ মুসা। গাড়িকে থামানো কিংবা গাড়ি থেকে বের হয়ে যাওয়া যায় কিনা তার উপায় সন্ধান করতে লাগলো। আহমদ মুসা ভাবল, গাড়িটা স্বয়ংক্রিয় হলে অবশ্যই তা কতগুলো অবস্থা বা সময়সীমা দ্বারা পরিচালিত হয়। সেগুলো কি? তারা যখন গাড়ির মেঝেতে আছড়ে পড়ে তখন দুপাশ থেকে ঢাকনা এসে গাড়িকে ঢেকে দেয় এবং গাড়িও স্টার্ট নেয়। তাদের আছড়ে পড়া, গাড়ি ঢাকনায় ঢেকে যাওয়া এবং স্টার্ট নেওয়া কি একে অপরের সাথে সম্পর্কযুক্ত? আবার গাড়ি তার লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর গাড়ির ফ্লোর খুলে যাওয়া, আবার বন্ধ হওয়া এবং গাড়ি স্টার্ট নেওয়ার বিষয়টা নিশ্চয় নির্ধারিত প্রোগ্রাম ও সময়সীমার সাথেই সম্পর্কিত। আহমদ মুসা গাড়ির ঢাকনা দুটি হাতলের কথা ভাবল। হাতল রাখার মধ্যে নিশ্চয় কোনো বড় তাৎপর্য আছে, কিন্তু পরক্ষণেই আবার ভাবল, হাতলের উপর ঝুলেই তো সে একবার বেঁচেছিল, কিন্তু ঢাকনা তো খুলে যায়নি। আবার ভাবল, দু হাতল একসাথে ধরে সে একটা চেষ্টা করতে পারে। চিন্তার সাথে সাথে আহমদ মুসা
দুহাত বাড়িয়ে দুপাশের দুটি হাতল ধরে ঢাকনার উপর চাপ সৃষ্টির জন্য ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে ঢাকনাটি গুটিয়ে গিয়ে ইঞ্জিন ও ক্যারিয়ার মাঝখানে ঢুকে গেল। আহমাদ মুসা আছড়ে পড়ল ক্যারিয়ারের সামনের প্রাচীরের উপর। তার দুটি হাত ঢাকনার ফাঁকে পড়ে থেঁতলে গেল, কিন্তু সে দেখল গাড়িটা থেমে গেছে। গাড়ি থেমে গেলেও আহমাদ মুসা কিছুক্ষণ নড়তে পারল না, আছড়ে পড়া ধাক্কা এবং বেদনার নিঃসার হয়ে যাওয়া দুটি হাত নিয়ে। শীঘ্রই আহমাদ মুসা শরীরটাকে টেনে নিয়ে উঠে দাঁড়াল। প্রথমেই চোখ পড়ল ড্রাইভিং বক্সের দিকে। সেখানে ড্রাইভিং সিট বা ড্রাইভার কিছুই দেখল না। আহমাদ মুসা নিশ্চিত হল গাড়িটা স্বয়ংক্রিয়ভাবে চলে কম্পিউটারাইজড প্রোগ্রাম অনুসারে। সে দ্রুত তাকালো দুপাশের দিকে, দেখল একটা সুড়ঙ্গের দক্ষিণ পাশ ঘেঁষে রেল, তার উপর দাঁড়ানো গাড়িটা, আর উত্তর দিক দিয়ে মসৃণ একটা পথ, ফুটপাত বলা যায়, রাস্তাও বলা যায়। দুটো গাড়ি পাশাপাশি চলতে পারে। আহমাদ মুসা দিকটা ঠিক করল অনুমানের উপর। তার ধারণা সুড়ঙ্গটা ডেট্রয়েট নদীর দিকে চলে গেছে, আর ডেট্রয়েট নদীটা নগরীর পূর্ব প্রান্ত ঘেঁষে। লাফ দিয়ে এসে নামলো গাড়ি থেকে। মাটিতে পড়ার আগেই গাড়ি ছুটতে শুরু করেছে। গাড়ির ফোল্ড হওয়া ঢাকনাটাও উঠে এসে ঢেকে দিয়েছে গাড়িটাকে। বুঝল আহমাদ মুসা নামার জন্য যখন সে ডান পা উপরে তোলে, তখন বাম পায়ের একটা বাড়তি চাপ পড়েছিল গাড়ির মেঝের উপর। সেই চাপে গাড়িটা স্টার্ট নিয়ে থাকতে পারে, আর গাড়ি চলার সাথে সাথে নিশ্চয় সম্পর্ক আছে ঢাকনা গাড়িটাকে ঢেকে দেওয়ার। আহমাদ মুসা লাফ দিয়ে নেমে ছুটল যেদিক থেকে এসেছিল সেদিকে। বিল্লার কি অবস্থা হয়েছে কে জানে। তাকে উদ্ধারই এখন প্রথম কাজ। 10 মিনিট দৌড়াবার পর এক জায়গায় এসে তাকে থমকে দাঁড়াতে হলো। সামনে সুড়ঙ্গ জুড়ে স্টিলের দেয়াল। বাম দিকে তাকিয়ে দেখল গাড়ি চলার রেলটি স্টিলের দেয়ালের ভেতরে ঢুকে গেছে। আহমাদ মুসা বুঝল স্টিলের দেয়াল খোলা যায়, কিন্তু এজন্য কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে। সে একটু টোকা দিল দেয়ালের গায়ে। একদম নিরেট স্টিলের দেয়াল। দেয়ালের গা সহ উপর নিচে অনেক খোঁজাখুঁজি করল দেয়াল সরিয়ে দেয়া বা দেয়ালে দরজা খোলার কোনো ক্লু পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই পাওয়া গেল না। ভাবল সে হতে পারে রেলের উপর গাড়ির চাপের সাথে সম্পর্কিত কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে। উদ্বিগ্ন হল। ভেতরে ঢুকতে না পারলে খুঁজবে কি করে বুমেদিন বিল্লাকে? সে বিপদে পড়েনি তো? যেখানে সে পড়েছে সেটা নিশ্চয় আন্ডারগ্রাউন্ড বন্দিখানা। বন্দিখানা হওয়ার অর্থ লোকজন অবশ্যই সেখানে আছে। তাদের হাতেই সে এখন পড়েছে। তারা বিল্লার উপর চরম কিছু কি করবে? শঙ্কিত হল আহমাদ মুসা, কিন্তু ভাবল আবার আহমাদ মুসাকে না পাওয়া পর্যন্ত বিল্লাকে তারা কিছুই করবে না। গাড়ি রেল ট্র্যাক থেকে উত্তর পাশের রাস্তায় উঠে আসার জন্য আহমাদ মুসা ঘুরে দাঁড়ালো। ঠিক এ সময়ই অনুভব করল তার পায়ের তলার মাটি কাঁপছে। কি কারণে মাটি কাঁপছে? জেনারেটর চলা, গাড়ি চলা ইত্যাদি নানা কারণে মাটির চোখ কাঁপতে পারে। তাহলে আবার সেই গাড়ি ফেরত আসছে না তো? চিন্তার সাথে সাথে আহমাদ মুসা রাস্তার উপর শুয়ে পড়ে রেলের উপর কান পাতল। রেলের উপর গাড়ির চাকার ঘর্ষণের স্পষ্ট শব্দ শুনতে পেল। গাড়ি ফিরে আসছে নিশ্চিত হলো আহমাদ মুসা, কিন্তু কেন ফিরে আসছে? ধরা পড়া বন্দীদের কাছে আসছে। সে ধরা পড়েনি এটা নিশ্চয় ওরা জেনে ফেলেছে এবং তাকে খোঁজার জন্যই হয়তো আসছে। যা হোক, এখন তাকে লুকাতে হবে, কিন্তু কোথায়? চারদিকে চোখ বুলালো সে। লুকানোর মতো আশ্রয় কোথাও নেই, অথচ কিছুতেই ওদের চোখে পড়া যাবে না। অবশেষে রেল লাইনটার পাশে মরার মতো পড়ে থাকার কথা চিন্তা করল। তাতে সহজে ওদের চোখে পড়লেও হঠাৎ আক্রমণ করার একটা সুযোগ থেকেই যাবে। চিন্তার সাথে সাথে আহমাদ মুসা রেল লাইনের পাশে শটান হয়ে শুয়ে পড়ল। ছুটে আসছে গাড়ি। কান খাড়া করে চোখ বন্ধ করে নিঃশ্বাস পড়ে আছে সে। শব্দ শুনে যখন মনে হলো গাড়ি দৃষ্টিসীমার মধ্যেই পৌঁছেছে, তখন আস্তে মাথাটা একটু কাত করে সামনে তাকালো। গাড়ি দেখতে পেল সে। গাড়িটা খোলা নয়, ঢাকা। খুশিতে লাফ দিয়ে উঠল আহমাদ মুসা। গাড়িতে যারা আসছে তারা তাকে দেখতে পাবে না, বরং সে এখন ভেতরে ঢোকার জন্য এই গাড়ির সাহায্য নিতে পারে। গাড়ি রেল লাইন থেকে ফুট 3 সরে দাঁড়ালো। পরিকল্পনা ঠিক করে নিয়েছে সে। গাড়ির এই দেয়ালের কাছে এসে যে থামবে না সেটা সে জানে। তারা আসার সময় এখানে গাড়ি থামেনি।
বন্দীদের নামিয়ে দেওয়ার জন্য বন্দিখানার উপরে গিয়েই প্রথম থেমেছিল। গাড়ি এসে গেছে। আহমদ মুসা রেল লাইনটার পাশ বরাবর সামনে এগিয়ে দেয়ালের গা ঘেঁষে দাঁড়ালো। গাড়ি তখনও 10-12 ফুট দূরে। আহমদ মুসার পাশ থেকে এই দেয়ালের একটা শব্দ নিঃশব্দে উপরে উঠে গেল। যে দরজাটা উন্মুক্ত হলো তা গাড়িটা সহজভাবে ঢোকার জন্য যথেষ্ট। দরজা খোলার সেকেন্ডের মধ্যে গাড়িটা ঢুকে গেল ভেতরে। দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল আহমদ মুসা। গাড়িটা ঢুকে যাওয়ার পর মুহূর্তেই আহমদ মুসা চোখের পলকে দেয়ালের এপার থেকে ওপারে ঢুকে গেল। ঢুকে ভেতরের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। তার সাথে সাথেই বন্ধ হয়ে গেল দরজা। বাহির থেকে ভেতরটা একেবারেই আলাদা। বর্গাকৃতির বিশাল ঘর, মেঝেতে দামি পাথর বিছানো, অবশিষ্ট 3টি দেয়ালই দরজা। ঘরের উত্তর দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়েছে গাড়িটা। উত্তর দেয়ালেও একটা দরজা, সবগুলো দরজায় বন্ধ। ঘরে লুকানোর কোনো আড়াল নেই। গাড়িটা দাঁড়িয়ে পড়তে দেখে আহমদ মুসা ছুটে গিয়ে গাড়ির ওপাশের দেয়াল এবং গাড়ির চাকার মাঝখানে আশ্রয় নিল। আহমদ মুসা হাঁটু গেড়ে বসে সবে উপর দিকে তাকালো। দেখল একটা অস্পষ্ট শীষ দেওয়ার শব্দ করে গাড়ির উপরের কাভার সরে গেল। গাড়ি মেঝেতে বসা একজনের মাথার হ্যাট নজরে পড়ল তার। তাড়াতাড়ি আহমদ মুসা গাড়ির তলে সরে গেল। জন, চলো নেমে পড়ি। গাড়ির মেঝে থেকে একজনের কণ্ঠ শোনা গেল, চলো মিখাইল। কিন্তু জ্যাকেট তো এতক্ষণে এখানে পৌঁছার কথা। এদিকটা একবার দেখে আমরা ওদিকে যেতে পারি। ওরা লুকালো কোথায়? তাকে তো পেতেই হবে, বলল জন নামের লোকটি। চিন্তা নেই, ছোটটাকে তো পাওয়া গেছে, তার মুখ থেকেই সব কথা বেরোবে। চলো, মিখাইল নামের লোকটি বলল। বলে মিখাইল নামের লোকটি নিচে নামিয়ে পড়ল। হ্যাঁ, তা তো দেবেই, নিচ থেকেই বলল মিখাইল। আহমদ মুসা গাড়ির নিচে মেজ দিয়ে সাপের মতো এগোচ্ছে মিখাইলের দিকে। এগোবার সময় ভাবল গাড়ির নিচের এই মেঝেটা স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেবার ব্যবস্থা আছে। এদিক দিয়ে কিছুক্ষণ আগে বুমেদিন বিল্লা পড়ে গেছে। এ পর্যন্ত ভাবতেই তার বুকটা ধক করে কেঁপে উঠল মিখাইলের কথায়। বুমেদিন বিল্লা তাহলে এখন ওদের হাতে? বিল্লাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই এরা তাহলে এসেছে। এটা চিন্তা করে নতুন করে সে ভাবল বিল্লার কাছে পৌঁছা পর্যন্ত এদের ফলো করা উচিত। এর আগে সে ভেবেছিল এদের দুজনকে কাবু করে গাড়ির কাছে রেখে সে বিল্লার সন্ধানে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে এসে মিখাইলের দিকে এগোয়। গাড়ি থেকে লাফ দিয়ে নামলো জন। দুজনে এগুলো পূবের দরজার দিকে। আহমদ মুসা দু চোখ তাদের অনুসরণ করলো। ওরা দুজন গিয়ে দরজার সামনে দাঁড়ালো। ওদের একজন গিয়ে দরজার বাম পাশের দেয়ালে লম্বালম্বী আয়তকার একটা প্যানেলের কাছে গিয়ে দাঁড়ালো। কালো বোর্ডের উপর সাদা কি ডিজিটগুলো জলজল করছে। প্যানেলের সাইজ দেখে আহমদ মুসা ধরে নিল ওটা অ্যালফাবেটিক্যাল প্যানেল হবে। লোকটি তার তর্জনী দিয়ে প্যানেলের কিগুলোতে টোকা দিতে লাগলো। টোকা শেষ হতে দরজা খুলে গেল। ওরা দরজা দিয়ে ওপারে ঢুকে গেল, আর সাথে সাথে বন্ধ হয়ে গেল দরজা। আহমদ মুসা ছুটে গিয়ে যখন দরজার কাছে দাঁড়ালো তার আগে দরজা বন্ধ হওয়ার ক্লিক শব্দ বাতাসে মিলিয়ে গেছে। আহমদ মুসা দ্রুত গিয়ে প্যানেলের কাছে দাঁড়ালো। লোকটির নক করা দেখে আহমদ মুসা জেনে ফেলেছে সে কিবোর্ডে ডেভিড টাইপ করেছে, অর্থাৎ ডেভিড দরজা খোলার পাসওয়ার্ড। আহমদ মুসা দ্রুত ডেভিড টাইপ করলো কিবোর্ডে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। উকি দিল সে দরজা দিয়ে। দেখল ওরা ডান দিকে করিডোর ধরে এগোচ্ছে। দুদিকে চকিতে একবার চেয়ে সে বুঝল করিডোরটি এ ঘরকে 3 দিক থেকে বেষ্টন করে আছে। করিডোরের ওপাশ দিয়ে ঘরের সারি। কাঁধ থেকে কার্বাইনটা হাতে নিয়ে বিড়ালের মতো ওদের পেছনে ছুটল। ওরা দুজন প্রথমে পশ্চিম দিকে বাঁক নিয়ে কিছুটা এগিয়ে উত্তরমুখে আরেকটা করিডোর ধরে এগিয়ে চলল। ওদের পিছে পিছে এগোচ্ছে সে। একটা ছোট্ট করিডোরের বাঁকে এসে পড়ল তারা। বাঁকঘরে অপেক্ষা করছে সে। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো গলার দুপাশ দিয়ে দুটো হাত এসে চেপে ধরল তাকে। সবটুকু মনোযোগ সামনে দিতে গিয়ে পেছনের ব্যাপারে সাবধান হয়নি সে। এখন কি ঘটতে যাচ্ছে বুঝতে পারল না। বুঝল এই অবস্থায় সামনে পিছনে দুদিক সামলানো তার পক্ষে সম্ভব নয়। আক্রান্ত হয়েও আহমদ মুসা তাই আক্রমণকারীকে প্রতিরোধ না করে তার কার্বাইন তুলে গুলিবৃষ্টি করল সামনের দুজনকে লক্ষ্য করে। আক্রমণকারীর দুটি হাত তখন আহমদ মুসার গলায় চেপে বসেছে। কার্বাইনটা তখনও আহমদ মুসার হাতে, কিন্তু
আক্রমণকারীকে তার কার্বাইনের নলের আওতায় আনার অবস্থা তখন আহমদ মুসার নেই। গলা থেকে মাথা পর্যন্ত অংশটা প্রায় অকেজো হয়ে পড়েছে। শ্বাসনালীর উপর চাপ পড়ায় শরীরের সক্রিয়তা কমে গেছে। বুক, চোখ, মাথার উপর চাপ কষ্টকর হয়ে উঠেছে। বাঁচার জন্যে কিছু সময় করার সময়ও ভরে যাচ্ছে। শেষ সময়টুকু সদ্ব্যবহার করতে চায় আহমদ মুসা। সে সবটুকু দম একত্রিত করে দু হাতে আক্রমণকারীর জ্যাকেটের কলার চাপটে ধরে পা থেকে কোমর পর্যন্ত ঠিক খাড়া রেখে কোমর বাঁকিয়ে মাথার দিকে ছুড়ে দেয় ধনুকের মতো বাঁকিয়ে নিয়ে। আহমদ মুসার এই কাজটা ছিল তীব্র গতির এবং আকস্মিক। লোকটার পেছনে আহমদ মুসার উপর দিয়ে ঘুরে এসে মাটিতে পড়ে। দুহাত আহমদ মুসার গলা থেকে আলগা হলো বটে, কিন্তু পরক্ষণে আবার আহমদ মুসার গলা জড়িয়ে ধরল। ততক্ষণে আহমদ মুসা বুক ভরে নিঃশ্বাস নেওয়া হয়ে গেছে একবার। লোকটি আধাশো অবস্থায় তার দুহাত আহমদ মুসার ঘাড়ে লক করে আহমদ মুসাকে মাটিতে ফেলার চেষ্টা করতে লাগলো। সে উবু অবস্থায় ছিল। দুপা প্রসারিত করে লোকটির ঘাড়ে লাগিয়ে সে লোকটির দেহ থেকে পেছনে পুশ করল। অন্যদিকে নিজের কাঁধ নিজের পেছন দিকে সজোরে ঠেলে দিল। লোকটির দুহাত খসে গেল আহমদ মুসার কাঁধ থেকে। হাত থেকে পড়ে যাওয়া কার্বাইনটা পাশেই পড়েছিল। আহমদ মুসা তা কুড়িয়ে নিল এবং কার্বাইনের নল ঘুরিয়ে নিল লোকটির দিকে। লোকটিও তার হাত ছুটে যাওয়ার সাথে সাথে উঠে দাঁড়ায়। আহমদ মুসাকে কার্বাইন হাতে নিতে দেখেও সেও পকেট থেকে বের করে নেয় রিভলভার। তার রিভলভার ধরা হাত উঠে আসে, কিন্তু গুলি করার সময় পায় না। তার আগে আহমদ মুসার কার্বাইনের গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে যায়। গুলি করে আহমদ মুসা উঠে দাঁড়ায়। কার্বাইনটা বাগিয়ে ধরে ছুটল মিখাইলরা যেদিকে যাচ্ছে সেদিকে। জন ও মিখাইলের লাশ ডিঙাবার সময় দেখল তাদের কেউই বেঁচে নেই। ওদের লাশ ডিঙাবার পরই করিডোরের একটি বাঁকে গিয়ে পৌঁছে। তার সামনে মানে উত্তরে এগোবার পথ বন্ধ। সে পূর্ব পশ্চিম লম্বা সরল রেখার মতো একটা করিডোরের মুখোমুখি। কোন দিকে যাবে? মমিদিন বিল্লাহকে কোথায় তারা রেখেছে? ঠিক এই সময়ে আহমদ মুসার নজরে পড়ল করিডোরের পশ্চিম দিক থেকে 5-6 জন ছুটে আসছে করিডোর ধরে। ওদের প্রত্যেকের হাতেই কার্বাইন। আহমদ মুসা এক ধাপ পেছনে হটে দেয়ালের আড়ালে দাঁড়ালো। ওদের পায়ের শব্দ থেকে উৎকর্ণ হয়ে থাকলো কিছুক্ষণ। ধীরে ধীরে পায়ের শব্দগুলো নিকটতর হচ্ছে। ক্রমেই বাড়ছে ওদের পায়ের শব্দ। একেবারে কাছে এসে গেছে ওরা। হঠাৎ ওদের পায়ের শব্দ থেমে গেল। ভ্রু কুঞ্চিত হলো আহমদ মুসার। ওরা দাঁড়ালো কেন? ব্যাপারকে দেখার জন্যে অতি সন্তর্পরে মুখটা সামনে এগিয়ে উকি দিল। উকি দেবার সাথে সাথে এক ঝাঁক গুলি ছুটে এলো তার দিকে। মাথাটা সরিয়ে নিয়েছে আহমদ মুসা। এক ঝাঁক গুলি তার মাথার কয়েক ইঞ্চি সামনে দিয়েই ছুটে গেল। মাথা সরিয়ে নিতে এক মুহূর্ত দেরি হলে মাথা ছাতো হয়ে যেত। উকি দিয়ে প্রথম দৃষ্টিতে আহমদ মুসা দেখতে পেয়েছে ওরা দাঁড়িয়ে নেই। শিকারী বাঘের মতো এক ধাপ করে নিঃশব্দে এগিয়ে আসছে। এর অর্থ আহমদ মুসাকে দেখতে পেয়েছে ওরা। এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল তার কাছে। তার মানে সামনে যুদ্ধ। আহমদ মুসা কার্বাইনের ট্রিগারে হাত রেখে দেয়ালে পাঁজর ঠেস দিয়ে কৌশল নিয়ে ভাবছে। এ সময় ওদিক থেকে গুলি শুরু হয়ে গেছে। গুলি আসছে অবিরাম ধারায়। গুলির এক অংশ দেয়ালের কোনায় এসে বিদ্ধ হচ্ছে। বেশিরভাগই দেয়ালের পাশ দিয়ে করিডোরের বিপরীত দিকে দেয়ালকে বিদ্ধ করছে। এভাবে অনর্থক পাগলের মতো গুলি বর্ষণ করে চলার অর্থ কি? নিজেকেই প্রশ্ন করল আহমদ মুসা। পরক্ষণে উত্তর পরিষ্কার হয়ে গেল। আসলে ওদের মতলব হলো আহমদ মুসা যাতে আক্রমণের সুযোগ না পায়, এজন্য ওদের আক্রমণ অব্যাহত। তাদের এখনকার অনর্থক আক্রমণই একসময় অর্থপূর্ণ হয়ে উঠবে। এখন যে গুলি কৌণিকভাবে আসছে তা সমান্তরালে আসতে শুরু করলে আহমদ মুসা গুলিবৃষ্টির মুখে অনাবৃত হয়ে পড়বে। এই সুযোগ তাদের দিতে পারে না। কিন্তু কোন পথে এগোবে সে? এই আক্রমণের মধ্যে একটা পাল্টা আক্রমণের জন্য একটা ফাঁক তো বের করতে হবে। আহমদ মুসা লক্ষ্য করে দেখল ছুটে আসা গুলি সীমাবদ্ধ আছে 1 ফুট থেকে 4 ফুট উচ্চতার মধ্যে। নিচের 1 ফুট মাত্র তার জন্য নিরাপদ জোন। এটাই তার পাল্টা আক্রমণের জন্য সুড়ঙ্গ পথ। আহমদ মুসা শুয়ে পড়ে সাপের মতো এগোতে লাগলো সামনে। করিডোরটির মুখে দেয়ালের শেষ প্রান্তে গিয়ে থামল। ভাবল সুযোগের এই সুড়ঙ্গটা মাত্র একবারই ব্যবহার করা যাবে। ওদেরকে বন্দুকের আওতায় আনার দরজা করে দেবে মাত্র একবার। সুতরাং তার প্রথম আক্রমণটা হবেই শেষ আক্রমণ। আহমদ মুসা তার কার্বাইনের লোডটা পরীক্ষা করে নিল। তারপর
কার্বাইনের ব্যারেল ঘুরিয়ে ট্রিগারে হাত রাখল। প্রস্তুত হয়ে মুখটা দেয়ালের বাইরে বাড়িয়ে দিতে যাবে, এই সময় একটা কঠোর নির্দেশ শুনতে পেল পেছন দিক থেকে। তোমার খেলা সাঙ্গ, শয়তানের বাচ্চা। আগে পিছনের দিকে সব দিক থেকে ঘেরাও, অস্ত্র রেখে দাঁড়াও, দুহাত উপরে তোলো, না হলে কার্বাইনের ম্যাগাজিনের সবগুলো গুলি তোমার মাথায় ঢুকিয়ে দেব। আহমদ মুসা পেছন দিকে একবার তাকিয়ে অস্ত্র যেখান থেকে তাক করছিল সেখানে এসেই তড়িৎ উঠে দাঁড়ালো, দুহাত উপরে তুলে। আহমদ মুসার দুহাত তার মাথার পেছনে আলতোভাবে ছুঁয়ে আছে। তার ডান হাতের মাত্র কয়েক ইঞ্চি দূরে আহমদ মুসার রিভলভারের বাট তার ঘাড়ে জ্যাকেটের একটা পকেটে ঝুলছে। আহমদ মুসার দুচোখ বাজের মতো স্টাডি করছে সামনের শত্রুকে। লোকটা হো হো করে হেসে উঠল। তার হাতে কার্বাইনের নলটি নাচছিল। লোকটি হাসির সাথে বলল, তুমি খুব ঘাড়েল আহমদ মুসা, কিন্তু আজ তুমি ব্রিগেডিয়ার শেরিল শ্যারনের হাতে পড়েছ। তোমার সব খেলা খতম। কথা শেষ করতে পারল না ব্রিগেডিয়ার শ্যারন। আহমদ মুসার ডান হাত মাথার পেছন থেকে কয়েক ইঞ্চি নেমে গিয়ে লুকানো রিভলভার নিয়ে বেরিয়ে এসেছে। চোখের পলকে ছুটে আসলো ব্রিগেডিয়ার শ্যারনকে লক্ষ্য করে। ব্রিগেডিয়ার শ্যারন দেখতে পেল ব্যাপারটা। কথা বন্ধ হয়ে গিয়েছিল তার মুখের। সে দ্রুত ট্রিগার তর্জনী ফিরিয়ে নিয়ে টার্গেট থেকে নড়ে যাওয়া কার্বাইনের ব্যারেল তুলে আনছিল আহমদ মুসাকে লক্ষ্য করে। কিন্তু তার আগেই আহমদ মুসার রিভলভারের গুলি তার কপালটাকে গুঁড়ো করে দিল। মেঝের উপর ছিটকে পড়ে লাশ হয়ে গেল সে। গুলি করে আহমদ মুসা ঘুরে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ল তার রেখে যাওয়া কার্বাইনের কাছে। ওরা অনেক কাছে চলে এসেছে। ওদের গুলির অ্যাঙ্গেল বদলে গেছে। সমকরে পৌঁছতে আর দেরি নেই। কার্বাইনের ট্রিগারে তর্জনে রেখে আহমদ মুসা মুখ বাড়াতে যাচ্ছিল দেয়ালের ওপারে, কিন্তু পারল না। গুলি আসছে এবার মাটি কামড়ে। নিচের যে 1 ফুট জায়গা গুলির বাইরে ছিল তাও পূরণ হয়ে গেছে। আহমদ মুসা পেছনে সরে এলো। ভাবল, ওদের কেউ এখন তাদের গান ব্যারেল আরও নামিয়ে নিয়েছে। সামনে এগোনো সম্ভব নয়। আবার চারদিকে তাকালো সে। গুলির এই আয়ত্তের বাইরে কোনো উইন্ডো তাকে পেতে হবে, তা না হলে আক্রমণে যাওয়া যাবে না। পাশের জানালার দিকে তাকালো আহমদ মুসা। উপরে গেল তার দৃষ্টি। জানালার কিছু উপরে একই সমান্তরালে করিডোরের 2 দেয়ালের মধ্যে কয়েকটি সংযোগ বার। আহমদ মুসার মাথায় বুদ্ধি এসে গেল। কার্বাইনটা কাঁধে ফেলে চোখের পলকে জানালায় উঠে লাফ দিয়ে বার ধরল। একবার থেকে আরেকবার এইভাবে শেষবারে উঠে বসল আহমদ মুসা। নিচ দিয়ে গুলির ঢেউ বয়ে যাচ্ছে। আহমদ মুসা এই ঢেউ ডিঙ্গিয়ে করিডোরের মুখের ওপাশে পৌঁছতে চাইল নিরাপদ উইন্ডোর সুযোগ নেবার জন্যে। ওরা এগিয়ে আসছে। সমকৌণিক অবস্থান থেকে আর মাত্র 15-20 ডিগ্রি দূরে অবস্থান করছে তারা। তাদের কার্বাইনের ব্যারেল আরও ডান দিকে করিডোরের মুখের দিকে বেঁকে গেছে। করিডোর মুখের বাম পাশটা নিরাপদ হয়েছে। কিছু গুলি এদিকেও যাচ্ছিল, সেটা বন্ধ হয়েছে। আহমদ মুসা ওখানেই পৌঁছতে চায়। সে প্রস্তুত হয়ে কার্বাইনের ট্রিগারে ডান তর্জনে রেখে বাম হাতে কার্বাইনটা আঁকড়ে ধরে বার থেকে লাফিয়ে পড়ল করিডোরের মুখে বাম পাশের কোনায়। প্রস্তুত ছিল সে। মাটিতে পড়ে গুলিবৃষ্টি শুরু করলো ওদের দিকে। ওরা বুঝে ওঠে তাদের কার্বাইনের নল ফিরাবার আগেই সবাই লাশ হয়ে গেল। আহমদ মুসা উঠে দাঁড়িয়ে ছুটল করিডোর ধরে পশ্চিম দিকে। লাশগুলোর পাশ দিয়ে যাবার সময় তাদের একজনের পকেট থেকে মোবাইলের শব্দ শুনল। থমকে দাঁড়ালো আহমদ মুসা। সে লাশের পকেট থেকে মোবাইলটা বের করে নিল। অন করে মোবাইলটা কানে ধরল সে।